চিকিৎসকদের দ্বন্দ্বের জেরে খুলনা মেডিকেলের বহির্বিভাগ বন্ধ, ব্যাহত জরুরি সেবা কার্যক্রম, চরম ভোগান্তিতে রোগীরা। ছিল অ্যাটলিস্ট আগে থেকে বললে আমরা নিশ্চয়ই আসতাম না। বহু দূরান্ত থেকে আসে ডাক্তার দেখানোর জন্য আইসি মেটারে ডাক্তার দেখাতে পারতেছি না। ডাক্তার বলছে সে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাই সে আজকে আসবে না। চাঁদা না দেওয়ায় টাঙ্গাইলে মারধর ও ভাঙচুরের অভিযোগ ব্যবসায়ীর, থানায় অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন। ধীর গতিতে নামছে বন্যার পানি, সীমাহীন দুর্ভোগে বানভাসীরা, স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন, ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। 40 টাকার রাবার স্ট্যাম্প 309 টাকায় ক্রয়, কেনাকাটার নামে হরিল্লুট সুনামগঞ্জ সদর হাসপাতালে, সুলেমান সিন্ডিকেটে যুক্ত অসাধু কর্মকর্তারা। এই দুর্নীতিতে জড়িত ফেসগুলো সেগুলো আসলে মিডিয়ার কাছেও বেশ পরিচিত। সুলেমানের বিরুদ্ধে তদন্ত করার জন্যই আমরা স্মারকলিপিটা দিয়েছি। আখাউড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সাবেক মেয়র কাজল। চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্মে হয়েছেন শত শত কোটি টাকার মালিক। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চিকিৎসকদের দ্বন্দ্বের জেরে সেবা ব্যাহত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বহির্বিভাগে সেবা পুরোপুরি বন্ধ, সকাল থেকে অন্যান্য বিভাগেও ডাক্তাররা রোগী দেখেননি। এতে দূর দূরান্ত থেকে আসা সেবা প্রত্যাশীরা দুর্ভোগে পড়েন। শত শত রোগী অপেক্ষায়, অথচ সেবা নেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। চরম ভোগান্তিতে দূর দূরান্ত থেকে আসা রোগীরা। স্বজনরা জানায় প্রায় 5 ঘন্টা অপেক্ষা করেও সেবা মেলেনি। রোগী নিয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। কেউ আবার 5 দিন ধরে ঘুরছেন হাসপাতাল কম্পাউন্ডে। জ্বালা যন্ত্রণা হেভি করতে চাই, 5 দিন ধরে আসছি, ডাক্তার পাচ্ছি না। অনেক দূর থেকে আসছি, ডাক্তার দেখাতে পারতেছি না, রোগের কারণে ভুগছি। ডাক্তার না দেখায় ফিরে যেতে হচ্ছে। এখন হচ্ছে যে এই ভোগান্তি আমার মতন শত শত মানুষের। টেস্টগুলো করাই আমি দেখাই চল যাবো, 2 দিনে টেস্ট করানোর জন্য ঘুরে বেড়াচ্ছি। ডাক্তার দেখাতে পারলাম না, যাবো কোথায়? আমার অবস্থা কি হবে? চিকিৎসার অন্য আর কোনো অপশন নাই, আর অন্য কোনো জায়গায় পাওয়ার কোনো সুযোগ নাই। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে নৈরাজ্য চলছে এই হাসপাতালে। পরিচালকদের নিয়োগ আর পদত্যাগ নিয়ে একের পর এক নাটক। সবশেষ মঙ্গলবার একদল চিকিৎসক প্রায় অর্ধশত ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে তালিকা প্রকাশ করে। এর মধ্যে দল বা সংগঠনে জড়িত নন এমন চিকিৎসকরাও আছেন। কালো তালিকাভুক্ত হওয়ার পর থেকে নিরাপত্তাহীনতার অজুহাতে কর্মক্ষেত্রে অনুপস্থিত তারা। এতে জরুরি বিভাগ, প্যাথোলজি, সার্জারি সহ সব বিভাগেই সংকট দেখা দিয়েছে। পূর্ব থেকে যে ঝামেলাগুলো ছিল সেটা গতকালকে আরও বেশি প্রতীয়মান হয়। আরও নিরাপত্তাহীনতা ভোগার কারণে সে নিজেই আসতেছে না। এটাই শুধু বলছে যে নিরাপত্তাহীনতা আমি ভুগতেছি, আমি আজকে আসবো না। চিকিৎসক, শিক্ষক, ছাত্র, স্টাফ প্রত্যেকে সাংঘাতিকভাবে নিরাপত্তাহীনতা ভুগছে। শুধুমাত্র এই কলঙ্কিত এই ডক্টর মোস্তফা কামালের নেতৃত্বে কিছু বহিরাগত তাদের ফিনান্সিয়ালি তাদেরকে এনরিচ করে কিছু বহিরাগত গুন্ডা বাহিনীদের দিয়ে কলেজের ফার্নিচার ভাঙচুর করছে। কলেজের চিকিৎসকদের উপর তারা নিপীড়ন, নির্যাতন করে যাচ্ছে। তালিকা করে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক নেতারা। বৈষম্য বিরোধী ছাত্ররা দিনভর তাদের খুঁজে না পেয়ে ফিরে যায়। ফলে সমস্যার সমাধান হচ্ছে না কিছুতেই। খুলনা বিভাগে কিন্তু এর প্রভাব পড়েছে। তো এই অধিকার আমরা কাউকে দেইনি, এটা আমরা চাই না, এটা আমরা হতে দিব না। খুঁজে বের করার চেষ্টা করছি, আমরা জানার চেষ্টা করছি যে তাদের পেছনে আসলে কারা আছে, এটার উদ্দেশ্য কি, কেন এমনটা করা হলো। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই অবস্থায় চরম সংকটে পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রটি। আমিন বাবু, যমুনা নিউজ।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে হবিগঞ্জে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনস্ট্রাক্টর ইনচার্জের পদত্যাগ সহ ২০ দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষা প্রতিষ্ঠানটিতে সব ধরনের শিক্ষা ও প্রশাসনিক কাজ বন্ধ হয়ে গেছে। সকাল থেকে কলেজে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এই সময় তারা ইনস্ট্রাক্টর সহ কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবনে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা নানা অজুহাতে তাদের কাছ থেকে টাকা আদায় করে। তার হিসাব চাওয়া হলেও সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার অভিযোগ আছে। গত ২০ আগস্ট থেকে অনিয়মের প্রতিবাদ ও সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। কলেজে বিভিন্ন প্রকার অনিয়ম এবং দুর্নীতি আছে, সেগুলো তারা কোনো প্রকার জবাবদিহিতা করতে পারে না, বরং তারা একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা তারা যেহেতু আমাদের এই সমাধানে আসতে পারে নাই, আমরা তাদের যারা দুর্নীতির সাথে জড়িত, আমাদের কাছে সরাসরি প্রমাণ আছে, তাদের ৫ জনের পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলন চলতেছে। টাঙ্গাইলে এক শিল্পপতির বাসায় হামলার অভিযোগ নিয়ে চলছে নানান আলোচনা গুঞ্জন। ওই শিল্পপতির অভিযোগ, চাঁদা না দেয়ায় তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বিএনপির কিছু নেতাকর্মী। অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতার দাবি, জেলার পরিস্থিতি অস্থিতিশীল করতে একদল লোক ওই বাসায় একত্রিত হয়েছে। এমন খবরে সেখানে যান তারা। ভাঙচুর ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজের নেতৃত্বে একদল লোক মঙ্গলবার শহরের আদালত পাড়ায় শিল্পপতি মনির আহমেদের বাসায় প্রবেশ করে। প্রায় ২০ মিনিট পর ওই বাসা থেকে বেরিয়ে যায় তারা। ব্যবসায়ী মনির আহমেদের অভিযোগ, তার কাছে কয়েকদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। টাকা দিতে রাজি না হয় বাসায় হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি কয়েকজনকে মারধরের অভিযোগও করেন তিনি। নিজেকে বিএনপি কর্মী হিসেবেও দাবি করেন মনির আহমেদ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আহমদ আজম আমার বাসায় লোকজন দিয়া চাঁদার জন্য আমার বাসায় অতর্কিতে হামলা করে এবং বাসায় ভাঙচুর করে এবং কিছু লোককে মারধর করে। সে বিএনপি করে। বিএনপি সবার কাছে আমার অনুরোধ, এর বিচার আপনারা করবেন। এদিকে অভিযুক্ত বিএনপি নেতা সবুজ দলীয় নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, আদালত পাড়ায় একটি বাসায় কিছু দুষ্কৃতিকারী চাঁদাবাজ টাঙ্গাইলকে অস্থিতিশীল করার পরিকল্পনায় একত্রিত হয়েছে। এমন খবরে নেতাকর্মীদের নিয়ে ওই বাসায় যান তিনি। ভাঙচুর ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সবুজ। একজন দুর্নীতিবাজ এবং আওয়ামী দোসর, তিনি নিজেই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের যে মিটিং হচ্ছিল তার একজন মূল পরিকল্পনাকারী। এটা আমরা পরবর্তী সংবাদ মাধ্যমে যে নিউজ হয় তার মাধ্যমে আমরা বুঝতে পারি। উক্ত ঘটনায় অ্যাডভোকেট আহমেদ আজম খানকে জড়িয়ে যে মিথ্যা এবং ভিত্তিহীন চাঁদাবাজির সংবাদ প্রকাশ করেছে, তা একতরফা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের সহযোগী বলে আমি মনে করি। অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলার জেরে রাতভর সংঘর্ষে জড়ালো বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীরা। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাস। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, এক ছাত্রীর জমির বিবাদ নিয়ে ঘটনার সূত্রপাত। রাতভর এভাবেই চলে বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ। ঘটনার সূত্রপাত সোমবার। চাচির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পরিবারের। চাচির পক্ষে কথা বলতে যাওয়ায় বিএম কলেজের কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে সেদিনই। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় মারধর করা হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এরই জেরে বাধে দুপক্ষের সংঘর্ষ। বরিশাল বিশ্ববিদ্যালয় ওরা ফার্স্টে এসে আমাদেরকে হামলা করছে। প্রথমদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ব্যক্তিগত ব্যাপার, সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেয় না। তারপরে তারা যেভাবে অশিক্ষিতর মতো আসলো, এসে আমাদের ঘুমন্ত ছাত্রদের উপরে আঘাত করলো। ওদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার জন্য সুষ্ঠু সমাধানের একটা ব্যবস্থা আছে। কিন্তু ওরা করছে কি, ওরা শহর থেকে গাড়ি ভরিয়া ট্রাক ভরে ইট নিয়ে খোয়া নিয়ে আসছে আমাদের উপরে হামলা করতে। বিএম কলেজের সবাই না, কিছু চাঁদাবাজরা সন্ত্রাসীরা আমাদের সামনে গায়ে মারছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বাসসহ ভাঙচুর করে এবং ৩০ জনের মতন আহত করে। সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের অন্তত ৮০ জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। ভোর রাতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট যে সংঘর্ষটি হয়েছে এটা অবশ্যই অপ্রত্যাশিত, আমরা কখনো কামনা করি নাই। আমাদের ছেলেরা আহত হয়েছে, অনেক ভীষণভাবে আহত হয়েছে, অনেকটাই শান্ত, অনেকটাই। আমরা আছি যে এটা আরও এখানে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছে। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাস। জোরদার আছে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও দুর্ভোগে বানভাসী এলাকার মানুষ। পানি কমায় আশ্রয়কেন্দ্র থেকে ফিরলেও ঘরবাড়ির বেহাল দশা। খাবার ও পানির সংকটে মানবেতর জীবন কাটছে অনেকের। ত্রাণ কার্যক্রম চলছে অনেক এলাকাতে, তবে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর সংস্কারের সময় লাগবে অনেকটাই। পানিতে ভেসে গেছে ঘর। আশ্রয়কেন্দ্র থেকে যারা ফিরতে পেরেছেন তারা মাথা গোজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায়। রান্না করা খাবার আর সুপেয় পানির সংকট এখনো তীব্র। শুকনো মাটির দেখা পাননি কুমিল্লার কয়েক লাখ মানুষ। ধীর গতিতে পানি নামছে এ জেলায়। বুড়িচংয়ের কিছু এলাকায় এখনো পানি রয়ে গেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবই নতুন করে সংস্কার করতে হবে। এখানে রয়েছি, আপনার বাড়ি ঘর নাই, কুরুপ হয়ে গেছি। এখন আমরা ঘরটা আর গুদরিয়া করে তুলছি। আমরা কই থেকে আমরা ছেলে মেয়ে লইয়া, আমার ছেলে মেয়ে আমরা জায়গা নাই, এর লাগে জায়গা লুটটা বাড়ি ঘর আমরা জায়গা আমি কই বাড়ি ঘর বাঙ্গা লই গেছি গিয়া এখানে আশ্রয় রয়েছি। লক্ষ্মীপুরে প্লাবিত ৫ উপজেলার বেশিরভাগ এলাকা এখনো জলমগ্ন। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরমে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন বানভাসীরা, তবে বেশিরভাগ ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরে পানি ঢুকে গেছে, এতটুক রান্না বাড়া, খাওয়া, টয়লেট এগুলোর সমস্যা। ভিতরের অবস্থা ভয়াবহ। এখানে রাস্তা কিনা যারা আছে তারা খুব ভালো আছে, ভিতরেরটা আপনার অবস্থা পুরো খারাপ। পানিবন্দী হচ্ছে, আর এই পানিবন্দির কারণে পানিগুলা দূষিত হয়ে মানুষ রোগবালাইতে আক্রান্ত হচ্ছে। নোয়াখালীর ৭ উপজেলা জলমগ্ন। ১.৫ লাখ মানুষের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। যেখানে পানি সরে যাচ্ছে সেখানেই স্পষ্ট হচ্ছে খানাখন্দ। জমি জমা তলিয়ে নষ্ট হয়েছে ফসল। পানিবাহিত রোগবালাই ছড়িয়ে পড়েছে বন্যা কবলিত এলাকায়। রান্না বান্না করে খাইতাম পারি না, ঘর থেকে বাইরে হইলে আপনার গিরার উপরে পানি। বাইরে থেকে বের হইতে এখনো পানি, রোডের মধ্যে পানি, মানুষের বাড়িতে পানি, ঘরেও পানি। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জলাবদ্ধ এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা করছেন দুর্গতরা। ত্রাণের জন্য ছুটতে হচ্ছে এখনো। বন্যার্থ তাদেরকে আমরা কিছু উপহার নিয়ে আসছিলাম। এই উপহারের ভিতরে ছিল 25 কেজি চাউল, 2 কেজি ডাউল, 2 কেজি চিনি, আটা, 2 কেজি তেল আর অন্যান্য সামগ্রী। শহরাঞ্চল ও আশপাশে ত্রাণ পাওয়া গেলেও প্রত্যন্ত অনেক এলাকায় এখনো সংকট রয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নোয়াখালীতে বন্যার পানি রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। স্থানীয়দের মতে জেলার গুরুত্বপূর্ণ খালগুলো দখল দূষণে সংকুচিত হওয়ায় বানের জল নামছে না সাগরে। এদিকে চরবাসী দুর্ভোগের কথা ভেবে গুরুত্বপূর্ণ বাঁধও কাটতে পারছে না প্রশাসন। ফলে উন্নতি নেই জলবন্দী অবস্থার। নোয়াখালীর মাইজদি শহর। কদিন আগেও হাঁটু পানি দখলে ছিল গোটা এলাকা। সব নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও সেই তুলনায় পানি নামেনি শহর থেকে। খুবই ধীর গতিতে নামছে বানের জল। স্থানীয়রা বলছেন দখল দূষণে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এই অবস্থা। বিশেষত চৌমোহনী খাল দিন দিন সংকুচিত হয়ে আসছে। একই অবস্থা জেলার ছাগলমারা সহ বাকি খালেরও। অথচ এসব খাল হয়ে পানি মেশার কথা বঙ্গোপসাগরে। ওই যে নোয়াখালী খালের গোড়া এখানে ক্লোজ করে বেঁধে রাখা হয়েছে, যার কারণে পানি এদিকে না যায়, পানি উত্তর দিকে যায়। যার কারণে পানি আসলে আসছে, আসার পরে পানি এটা এখনো এখানে এটা হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, সুতরাং এই পানিগুলো এখন কিন্তু নামতেছে না। কিন্তু যেভাবে নামে ওইভাবে নামলে তো আর পানি 20 দিন না, 1 মাসও নামে না, কারণ এত স্লো, 1 ইঞ্চি করে নামে। আস্তে আস্তে পানিটা বদ্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন আমার পিছনে দেখেন একটা খাল, এটাকে খাল বলবে, এখান দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে, সাইকেল চালানো যাবে। সরকারি রেকর্ডে এটা 26 ফুট খাল, এখন এখানে 3 ফুট হতো না। এই খালটা পানিটা নামবো কিভাবে? শহর থেকে দ্রুত পানি নিষ্কাশনে চর আলগি খালের উপর নির্মিত বাঁধ কাটার উদ্যোগ নেয় প্রশাসন। কিন্তু রুখে দাঁড়ায় স্থানীয়রা। তাদের দাবি বাঁধ কাটলে ক্ষতিগ্রস্ত হবে চরের মানুষ। যদি এই বানটা ছাড়ে দেওয়া চর এলাই এবং চর মন্ডলিয়া, গুল্লাখালি, চর বালুয়া, এগুলো সব বিলীন হয়ে যাবে। মনে করেন না হাজার হাজার বাড়িঘর আমাদের চলে যাব। ওই জন্যে
আমরা 3টা ইউনিয়নে এফার্ট করি, এফার্টের লোকজন সব সময় এখানে যে কোনো মুহূর্তে আমাদের যদি বাঁধের উপর কেউ হাত দিতে আসে আমরা সবাই এটারে প্রতিরোধ করি। বাঁধ না কেটে বিকল্প উপায়ে পানি নিষ্কাশনের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এক পক্ষ চাচ্ছে বাঁধটা কেটে ফেলার জন্য, আরেক পক্ষ চাচ্ছে বাঁধটা যাতে থাকে। কিন্তু আমাদের অবজারভেশনে যেটা আমরা দেখতেছি, আসলে এই বাঁধটা কাটলে আপস্ট্রিমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হবে এবং এই বাঁধটা থাকলে কিছু জলাবদ্ধতার সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীতে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক মহোদয় বাঁধটি না কেটে আশেপাশে যে রাস্তা আছে সেই রাস্তাগুলোকে কেটে যাতে পানির প্রেসার কমানো হয় তার জন্য সিদ্ধান্ত প্রদান করেন। এবারে বন্যায় পানিবন্দী হয় জেলার প্রায় 21 লাখ মানুষ। এখনও বেশিরভাগ জায়গা জলমগ্ন থাকায় দুর্ভোগ কমেনি স্থানীয়দের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বরগুনার আমতলীতে খেতে জমে থাকা পানি নিষ্কাশনে কেটে ফেলা হয়েছে পাকা সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। তাতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী কয়েক ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের দাবি, বাঁধটিতে বারবার স্লুইস গেট নির্মাণের আবেদন করেও ফল পাননি তারা। তাই কৃষি বাঁচাতে এই পদক্ষেপ। পাকা সড়ক কেটে সাঁকো দিয়ে চলছে যাতায়াত, এতে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার বাসিন্দা। আমতলীর গাজীপুর গ্রামে জিনবুনিয়া খালের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে ফেলেছে স্থানীয়রা। সাথে বাঁধের উপরে 30 বছরের পুরনো পাকা সড়কও কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি, স্লুইজ গেট না থাকায় কৃষি জমিতে জমে থাকা বৃষ্টির পানি বের হতে পারে না। চাষের উপযুক্ত জমি নিয়ে বিপাকে কৃষক। উপায় না পেয়ে বাড়ির ছাদে আমনের বীজতলা করেছেন অনেকে। দাবি, বারবার আবেদনের পরও বাঁধে স্লুইজ গেট নির্মাণে পদক্ষেপ নেয়নি প্রশাসন। এই খালের পাশ দিয়েই 400 ফুট অথবা 500 ফুট দূরে যাইয়া যে সুইচ গেটটা আছে, ওই সুইচ গেটটা আমরা বারবার অনুরোধ করছি, ওই সুইচ গেটটা সরকার খুলে দেব, নাহলে আমাদের একটা সুইচ গেট করে দেব। হাজার হাজার মানুষ পানিবন্দী। সাধারণ কৃষকরা, তাদের আর যাওয়ার জায়গা নাই। একাধিকবার আমরা বীজ করছি, সেটা নাই, পানিতে প্লাবিত হয়ে গেছে। এমনকি বাড়ির ছাদে আমরা বীজ করেছি, কিন্তু বীজটা যে বপন করবো এরকমের কোনো জায়গা আমাদের নাই। এই ভাদ্র মাসে যদি আমরা এই ধান ফালে নষ্ট হয়ে গেছে, তারপর জমি আমরা চাষ করতে পারি না। এই জন্য আমরা প্যাডের দায় থেকে আমরা জনগণ এই রাস্তা কাটছি। 15 থেকে 20 বছর ধরে আমরা এই ঘাট জায়গায় দিয়া আমরা একটা সলি চাইতে আছি, কিন্তু বারবার আমরা আবেদন করি। 2-1 দিনের মধ্যে সড়ক মেরামত করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। পানি নিষ্কাশনে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমরা খুব দ্রুতই চেষ্টা করছি ওখানে যদি স্লুইজ হয় তাহলে একই সাথে কৃষিটাও রক্ষা পাবে এবং রাস্তাটাও আবার সঠিকভাবে করা যাবে। রাস্তাটা একেবারে হয়তো 2-1 দিনের মধ্যেই আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য রোডসের সাথে কথা হয়েছে। এদিকে প্রায় 35 বছর আগে জিনবুনিয়া খালে ফ্লাশিং স্লুইস গেট নির্মাণ করে স্থানীয় সরকার। সেটিও ভরাট করে বাড়িঘর নির্মাণ করেছে স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু ও মঞ্জু প্রামাণিক নামে 2 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় হালিম হোটেলের সামনে এই ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা জানায়, মধু আর মঞ্জু সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন। এ সময় হোটেলের সামনে কয়েকজন তাদের পথরোধ করে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়দের দাবি, মধু ও মঞ্জু এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গোপালগঞ্জে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলা চর কেকানিয়ায় মধুমতি নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন ওই ব্যক্তি। পুলিশ জানায় 25 জন যাত্রী নিয়ে জয়নগর খেয়াঘাট থেকে নড়াইলের নড়াগাতি থানার জয়নগরে যাচ্ছিল নৌকাটি। মাঝ নদীতে পৌঁছলে অপর দিক থেকে আসা বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়, ডুবে যায় নৌকাটি। চালক সহ যাত্রীরা পাড়ে উঠে এলেও নিখোঁজ হন শফিকুর রহমান নামে একজন। সকালে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করলে উদ্ধার হয় মরদেহটি। কেনাকাটায় অবিশ্বাস্য অনিয়ম আর হরিলুট চলছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। ভুয়া ভাউচার দিয়ে 1 বছরে লোপাট হয়েছে প্রায় 18 কোটি টাকা। অডিট প্রতিবেদনে এই লুটপাট ও সম্পৃক্ত সিন্ডিকেটের সদস্যদের নামে উঠে এসেছে। দুর্নীতির হোতা স্টোর কিপার সুলেমান আহমেদ এখনও বহাল তবিয়তে চাকরি করছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালে 2022-23 অর্থ বছরে 3720টি সিল তৈরি করা হয়েছে 11.5 লাখ টাকায়। 40 টাকার প্রতিটি সিলের মূল্য ধরা হয়েছে 309 টাকা করে। একইভাবে প্যাথোলজি বিভাগের যন্ত্রপাতির জন্য ক্রয় করা হয়েছে 4.5 কোটি টাকার রাসায়নিক দ্রব্য, অথচ মেশিনটি দীর্ঘদিন ধরে অচল। মেশিনটা করোনার শেষের দিকে মানে 22 সালে 3-4 মাস আমরা এই মেশিনটা ব্যবহার করছি। এরপরে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা বন্ধ করা হয়, বাদে নতুন মেশিন কেনা হয়, ওই নতুন মেশিন দিয়ে আমরা কাজ করি। 23 সালে এই মেশিন দিয়ে আর কাজ করা হয় নাই, নতুন মেশিন, ছোটো মেশিন দেওয়া হয়েছে, সেমি অটো মেশিন দেওয়া হয়েছে, এগুলি দিয়ে কাজ করতেছি। এভাবে এক অর্থ বছরে হাসপাতালে ভুতুরে কেনাকাটা সহ 32টি খাতে 18 কোটি টাকা গরমিলের তথ্য মিলেছে অডিটে। প্রতিবেদনে অনিয়মের বরপুত্র হিসেবে হাসপাতালের স্টোর কিপার সুলেমান আহমদ, হিসাবরক্ষক মোহাম্মদ সমীরুল ইসলাম ও সাবেক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনিসুর রহমান জড়িত বলে উল্লেখ করা হয়েছে। স্টোর কিপার সুলেমান 6 বার বদলি হওয়ার পরও ডাক্তার তার গডফাদার ডাক্তার আনিসুর রহমানের সার্বিক সহযোগিতায় সে বারবার সুনামগঞ্জ সদর হাসপাতালে এসে সে যোগ দিচ্ছে। এই দুর্নীতিতে জড়িত ফেসগুলো সেগুলো আসলে মিডিয়ার কাছে বেশ পরিচিত, কারণ ওনাদের নামে অনেকগুলো রিপোর্টই হয়েছে। সুলেমানের বিরুদ্ধে তদন্ত করার জন্যই আমরা স্মারকলিপিটা দিয়েছি। সেই সাথে এই যে 18 কোটি টাকার যে একটা হেরফের আমরা দেখতে পেয়েছি, সেটার জন্য সুষ্ঠু তদন্ত হয়, এটা নিয়ে আসলে মূলত স্মারকলিপিটা। নানান কেলেঙ্কারির পর আগস্টের শেষে সুলেমানকে হাসপাতাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করলেও রয়ে গেছেন হিসাবরক্ষক সমীরুল। বদলির পরও হাসপাতালে গিয়ে দুজনকে পাওয়া যায় পাশাপাশি চেয়ারে। সিল স্ট্যাম্প তো সব ক্ষেত্রেই প্রযোজ্য, এটা তো লাগতেই পারে। এটা তো অফিসিয়াল নথিপত্র আছে। আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে সব মিথ্যা, সব উদ্দেশ্য প্রণোদিত। আমরা কাজ হইলো অফিসের আদেশের পালন করা, অফিসার বদলির আদেশ করলে যাইব, আর ক্যান্সেল করলে তারপর থাকতে হইব। অভিযুক্ত সাবেক উপপরিচালক বর্তমান সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্বে আছেন। অডিট রিপোর্টকে অগ্রাহ্য করে উল্টো তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তার। অডিট আপত্তিগুলো নিয়ে যদি হয় আমি এটার আইনের আশ্রয় নিব, এটা নিচ্ছি আমি অলরেডি। জেলার 26 লাখ মানুষের শেষ চিকিৎসাস্থল 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। প্রভাব খাটিয়ে এবং হাসপাতালের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে সুলেমান সিন্ডিকেটের বিরুদ্ধে। এই চক্রের কাছে জিম্মি হাওড়াঞ্চলের গরিব মানুষ। জড়িতদের আইনের আওতায় এনে প্রত্যন্ত অঞ্চল থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি সুনামগঞ্জবাসীর। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সদ্য সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল এলাকায় কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজি, জমি দখল, স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্মের মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়েছেন কাজল। সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ এই সাবেক মেয়র সরকার পতনের পর থেকেই পলাতক। আখাউড়ার আলোচিত এক নাম তাকজিল খলিফা কাজল। পৌরসভার সদ্য সাবেক এই মেয়র পুরো উপজেলা জুড়েই গড়ে তুলেছিলেন নিজস্ব এক সাম্রাজ্য। স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ নেতা কাজলের নানা অপকর্মের খবর জানা ছিল সবার, কিন্তু ভয়ে মুখ খুলতে সাহস পেত না কেউই। তবে সরকার পতনের পর মুহূর্তেই ভেঙে পড়ে কাজলের সাম্রাজ্য। বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে বাড়ির পেছনের পুকুর সাঁতরে পালিয়ে যান এই জনপ্রতিনিধি। 2012 সালে উপনির্বাচনে প্রথমবারের মতো আখাউড়া পৌরসভার মেয়র হয়ে যেন পেয়ে বসেন আলাদিনের চেরাগ। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হওয়ার পর হয়ে ওঠেন আরও বেপরোয়া। পরিবহন, আখাউড়া স্থলবন্দর সহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি, নিয়োগ ও বদলি বাণিজ্য, স্বর্ণ চোরাচালান, মাদক কারবার সহ নানা অপকর্মের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক বনে যান কাজল। একাধিক বাড়ি, রাজধানীতে বেশ কয়েকটি ফ্ল্যাট সহ উপজেলা জুড়ে তার দখলে 2000 শতকেরও বেশি জমি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভুয়া দলিল করে জমি দখল, ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি কেনার অভিযোগও রয়েছে কাজলের বিরুদ্ধে। এরা ভুয়া দলিল করে আমার জায়গা নিয়ে গেছে, আগুনে ফুরা টুরা সবকিছু নিচে নেওয়ার পরে তার নামে দলিলপত্র করে নিয়েছে। এরা বাংসুর কইরা তার বাহিনী দিয়া সে দখল করে নিছে এবং আমাদেরকে মিথ্যা মামলা দিয়া আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়ে সেটা আমাদেরকে সরাইছে। শত শত মানুষ আছে যে তাদের জায়গা এইভাবে তা জোর করে মানে তার নামে দলিল করে নিয়ে নিয়েছে। 2 যে 5টা বাড়ি গোছা খাবো আগর তো ঢাকা ফ্ল্যাট কিনছে।
সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন কাজল। তিতাস নদীর বালুমহালের নিয়ন্ত্রণও ছিল তার হাতে। নির্বিচারে বালু তুলে কামিয়েছেন কোটি কোটি টাকা। এই জায়গাতে তারা সিন্ডিকেট করে বালুর ব্যবসা থেকে ধরে এমন কোনো হেন কাজ নাই যে তারা করে নাই। চাঁদাবাজি থেকে শুরু করে দোকানপাট, জায়গা দখল, এদের প্রধান কাজ ছিল এইগুলা। ভারতীয় সীমান্ত ঘেঁষা চাঁদপুর গ্রামে কাজলের বাংলো বাড়ি। এলাকাবাসী জানান প্রায়ই দলবল নিয়ে এখানে রাত কাটাতেন তিনি। রাত ভর চলত গান বাজনা, আনন্দ ফুর্তি। অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় স্থানীয় একজনকে হত্যার অভিযোগও আছে কাজলের বিরুদ্ধে। বিষকানি নিয়ে বাংলোটা, এটা আখারো প্রভাবশালী যে মেয়র, এই মেয়র এটা এই জায়গাটার মালিক। কালো গাড়ি দেয়া মেয়ে লোক আনছে, আইনা সারা রাত গান বাজনা করছে, মদ খাইছে। আমার জামাই এনে প্রতিবাদ করতো, এই কারণে আমার জামাইরে ষড়যন্ত্র করে মারাই লাইছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ছিলেন কাজল। এলাকার লোকজনের অভিযোগ সেই সুবাদেই অপকর্মগুলো করেও বহাল তবিয়তেই ছিলেন সাবেক এই মেয়র। আমরা মেয়রের কাছে যাই, আনিসুল হকের কাছে যাই যে আমাদের জায়গার একটু সমস্যা, আপনারা এটা দেখে দিন। ওনারা সমাধান না করে আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি তারা দলিল করে নিয়ে নেয়। আমার জায়গার মধ্যে স্কুল করছে আইনমন্ত্রী বাপের নামে, স্কুল করে সেটা লেখছে প্রতিষ্ঠাতা কাজল। মন্ত্রী মহোদয়ের হেমতার বইয়ে আমার নিজেরও দোকানপাট ভাঙছে। কাজলের সম্পত্তির হিসাব চেয়ে এরই মধ্যে স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। তাকজিল খলিফা কাজল এবং স্ত্রীর নামে আখাউড়া সাব রেজিস্ট্রি অফিসে কতটি দলিল হয়েছে এ বিষয়ে দুদক থেকে একটি চিঠি এসেছে তদন্তের জন্য। তদন্ত কার্য বর্তমানে চলমান রয়েছে। সরকার পতনের পর নিঃসন্তান কাজলের পাশাপাশি তার স্ত্রী সহ নিকট আত্মীয়রাও আত্মগোপনে। বিস্তর অভিযোগের বিষয়ে তাই অভিযুক্ত কিংবা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। জাহিদ হাসান, যমুনা নিউজ। পুরীর শ্রীবর্দীতে শ্রী শ্রী বারোয়ারি মন্দিরে ঘটেনি কোনো হামলা বা প্রতিমা ভাঙচুরের ঘটনা, অথচ দু একটি গণমাধ্যমে বলা হয় নাশকতার কথা। পূজা উদযাপন পরিষদ জানায় কমিটির সাথে দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে রটানো হয় এই গুজব। গত 31 আগস্ট শেরপুরের শ্রীবর্দী একটি বারোয়ারি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠে আসে কয়েকটি সংবাদ মাধ্যমে। তারপর থেকেই এ নিয়ে এলাকায় শুরু হয় তোলপাড়। সংবাদটি নজরে এলে দফায় দফায় মন্দির পরিদর্শন করেন জেলা পূজা কমিটির সদস্যরা। তারা বলছেন দুর্গাপূজার আগে পুরোপুরি তৈরি না হওয়া অসম্পন্ন প্রতিমার ছবি দিয়ে গুজব ছড়ানো হয়েছে। আমার চন্দ্রাগ থেকে বসবাস করে এ যাবৎ কোনোদিন তাদের মূর্তি ভাঙাচোরা হয়নি, কোনো ভাঙচুর করা হয়নি। ওখানে সবকিছু একত্র করা হয়েছিল স্থানান্তর করার জন্য, যে মন্দির থেকে আরেক মন্দিরে নিয়ে যাওয়ার জন্য, এরকমই কিছু করা হয়েছিল। এমনি ভাঙচুর কোনো কিছু করা হয়নি, এমন কোনো ক্ষতিও হয়নি। স্থানীয়দের অভিযোগ, দুর্গাপূজার মণ্ডপ নির্মাণকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান উদযাপন কমিটির দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে এই গুজব। নিজেদের মধ্যে এটাই ছিল, এরকম কারণে হয়তো ঘটেছে, কারণ কে বা কারা করবে এটা কারো কোনো সার্থকতা নেই। ভাইরাঙ্গে যে ঘটনা ঘটেছে এটা দুইটা কমিটির শত্রুতা জের ধরে এই ঘটনা ঘটেছে। কমিটি নিয়ে দ্বন্দ্ব, মানে এটা ছোট বাচ্চারা আমাদের সাথে করছিল, পরে আমি ছোট বাচ্চাদের কথাগুলো মেনে নিচ্ছি। তারা বলছিল যে আপনি আমার গণ্যমান্য ব্যক্তি, আমরা পোলাপানে পূজা করবো, আপনি ছেড়ে দেন পথ, আমরা পূজা করব। তখন আমি উৎসাহ করে তাদের হাতে তুলে দিচ্ছি। এই ঘটনায় একটি মামলা হয়েছে। গুজব যারা রটিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মূর্তি ভাঙে নাই, মূর্তিগুলা সব একখানে করার ফলে যে নির্মাণাধীন মূর্তি একটু এদিক সেদিক হয়ে যায় এবং তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ কুন্দল আছে, এই কুন্দলেরই ফলে এই ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করতেছি, তদন্তের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে। জেলায় 156টি মন্দিরের মধ্যে শুধু শ্রীবর্দী উপজেলাতেই রয়েছে 20টি। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।